আমার নাম অর্জুন চ্যাটার্জি। ৫৩ বছর বয়সে কলকাতার একটি পৌর স্কুলে ৩ দশক ধরে বাংলা সাহিত্য পড়ানোর পর আমি ভেবেছিলাম যে আমি সবকিছু দেখেছি। কিন্তু একদম কিছুই আমাকে আমার মেয়ে প্রিয়ার স্নাতক সমাবর্তনের দিনে যা ঘটেছিল তার জন্য প্রস্তুত করতে পারেনি। যদি এটি আপনার মনোযোগ আকর্ষণ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমি যা দেখেছি তা বলাও কঠিন। ২০২৪ সালের মার্চ মাস ছিল এবং বাতাসে তখনও বাংলা শীতের শেষ পলাশ ফুলের সুগন্ধ ছিল। প্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনে স্নাতক হচ্ছিল, সেই একই প্রতিষ্ঠান যেখানে আমার দাদা ১৯৪০-এর দশকে সাহিত্য পড়েছিলেন, যখন এই শহর তখনও ভারতের সাংস্কৃতিক হৃদয় ছিল। আমাদের পরিবারের জন্য সেই মুহূর্তটি প্রজন্মের আত্মত্যাগ প্রতিনিধিত্ব করছিল। আমার বাবা আমার পড়াশোনার খরচ জোগাতে রাস্তায় পান বিক্রি করতেন। আমি আমার নিজের পালা করে প্রিয়ার শিক্ষার খরচ মেটাতে গভীর রাত পর্যন্ত প্রাইভেট টিউশন পড়াতাম। মঙ্গলবার সকালে যখন পোস্টম্যান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল খামটি নিয়ে এসেছিল, তখন আমার পুরোপুরি মনে আছে। প্রিয়া হাসপাতালে ছিল, শিশু বিভাগে তার চূড়ান্ত ইন্টার্নশিপ করছিল। আমার স্ত্রী মীরা রান্নাঘরে মিষ্টান্নদই তৈরি করছিল, আমাদের ভালো খবর উদযাপনের একটি ঐতিহ্য। কাঁপানো হাতে আমি অনুষ্ঠানের বিবরণ খুঁজে পাওয়ার আশায় খামটি খুললাম। আমন্ত্রণপত্রটি মার্জিত ছিল, দামি কাগজে ছাপা, বিশ্ববিদ্যালয়ে সোনালী প্রতীক সহ। উপরে লেখা ছিল স্নাতক সমাবর্তন অনুষ্ঠান, মেডিকেল ফ্যাকাল্টি। কিন্তু আমার চোখ যখন লাইনগুলি পেরিয়ে যাচ্ছিল, তখন অদ্ভুত কিছু আমাকে বিরক্ত করতে শুরু করল। লেখাটিতে বিশেষ অতিথি, শিক্ষাবিদ কর্তৃপক্ষ এবং স্নাতকদের পরিবার সম্পর্কে কথা বলা হয়েছিল। অডিটোরিয়ামের একটি মানচিত্র ছিল, যেখানে বিভাগগুলি স্পষ্টভাবে চিহ্নিত ছিল। এ বিভাগ কর্তৃপক্ষের জন্য, বি বিভাগ শিক্ষকদের জন্য, সি বিভাগ নির্বাচিত পরিবারের সদস্যদের জন্য। নির্বাচিত পরিবারের সদস্যরা। আমি ভ্রু কুঁচকে তাকালাম। আমার শিক্ষকতার এত বছরে আমি কখনো কোনো সমাবর্তনে এমন পার্থক্য দেখিনি। আমাদের বাঙালি ঐতিহ্য অনুযায়ী বিদ্যাদান, জ্ঞান প্রদানের অনুষ্ঠান, একটি পবিত্র মুহূর্ত যেখানে পুরো পরিবার একত্রিত হয় শিক্ষার্থীর সম্মান জানাতে। এটি সেই সময় যখন বাবা মা শিক্ষকের পায়ে হাত দিয়ে কৃতজ্ঞতা জানায়, যখন মায়েরা তাদের সন্তানদের শিক্ষকদের প্রসাদ নিবেদন করে। আমি পড়া চালিয়ে গেলাম এবং শেষে একটি ছোট নোট খুঁজে পেলাম। স্থান সীমিত হওয়ার কারণে প্রতিটি স্নাতক শুধুমাত্র ২ জন সরাসরি পরিবারের সদস্যকে আমন্ত্রণ জানাতে পারবেন। তালিকাটি অনুমোদনের জন্য আগে থেকে পাঠাতে হবে। অনুমোদন। আমার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করল। আমি মীরাকে ডাকলাম, সে শাড়িতে হাত মুছতে মুছতে এল। সে আমন্ত্রণপত্রটি একবার, দুবার, তিনবার পড়ল। তার চোখ জ্বলে ভরে গেল, আনন্দের নয়, বরং এমন এক দুঃখের যা আমি খুব ভালো করে চিনতাম, সেই একই দুঃখ যা আমি ছোটবেলায় অনুভব করতাম, যখন আমাদের পাড়ার অন্যান্য পরিবারের এমন জিনিস থাকত যা আমাদের থাকত না। অর্জুন, সে ফিস করে বলল, আর আপনার বাবা মা? আর আমার মা? সবাই সেখানে থাকতে চেয়েছিল। এটা সত্যি ছিল। আমার বাবা মা সত্তরোর্ধ্ব অনুষ্ঠানের জন্য নতুন পোশাক কেনার জন্য কয়েক মাস ধরে টাকা জমিয়েছিলেন। মীরার মা ১০ বছর আগে বিধবা হয়েছিলেন, প্রতিদিন নাতির জন্য কতটা গর্বিত ছিলেন তা নিয়ে কথা বলতেন। আমার ছোট ভাই, যে দুর্গাপুরে থাকত, ইতিমধ্যেই কাজ থেকে ছুটি চেয়েছিল। একটি বাঙালি পরিবারের জন্য স্নাতক শুধু শিক্ষার্থীর বিষয় নয়, এটি পুরো বংশ, সেই সব প্রজন্মের বিষয় যারা সেই মুহূর্তটিকে সম্ভব করার জন্য কাজ করেছিল। সেই রাতে যখন প্রিয়া হাসপাতাল থেকে এল, আমি তাকে আমন্ত্রণপত্রটি দেখালাম। সে নীরবে পড়ল এবং আমি তার অভিব্যক্তি ধীরে ধীরে পরিবর্তিত হতে দেখলাম। প্রথমে বিভ্রান্তি, তারপর বোঝাপড়া, অবশেষে একটি চাপা রাগ যা আমি আমার মেয়ের মধ্যে খুব কমই দেখতাম। বাবা, সে বলল, বাবার জন্য ব্যবহৃত বাংলা শব্দটি ব্যবহার করে, এটা ঠিক নয়। আমার সহকর্মীরা বলছে যে তাদের পরিবার ভিন্ন আমন্ত্রণপত্র পেয়েছে। কিছু লোক ১০ জনকে নিতে পারে, অন্যরা মাত্র ২ জনকে। ভিন্ন মানে কি, আমি জিজ্ঞাসা করলাম। প্রিয়া ইতস্তত করল। আমি আমার মেয়েকে জন্ম থেকেই চিনতাম, সে কেবল তখনই ইতস্তত করত যখন সে আমাকে এমন কিছু বলতে যেত যা সে জানত আমাকে কষ্ট দেবে। যেসব শিক্ষার্থীর বাবা মা ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী,
তারা প্রিমিয়াম আমন্ত্রণপত্র পেয়েছে। প্রথম সারিতে সংরক্ষিত আসন, অনুষ্ঠানের পর ককটেল পার্টি, ডিনের সাথে ছবি। আমার পেটে একটি ভার অনুভব করলাম। আর আমরা? আমাদেরকে স্ট্যান্ডার্ড পরিবার হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। স্ট্যান্ডার্ড পরিবার শব্দগুলো আমার মনে বিকৃত প্রতিধ্বনির মতো বাজছিল। আমি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাসিক্স পড়াতে জীবন উৎসর্গ করেছিলাম, যিনি শত শত যুবককে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসায় দীক্ষিত করেছিলাম, তাকে স্ট্যান্ডার্ড বলে গণ্য করা হয়েছিল। আমার স্ত্রী, যিনি ২০ বছর ধরে নার্স হিসাবে কাজ করছেন, প্রতিদিন জীবন বাঁচাচ্ছেন, তিনি স্ট্যান্ডার্ড ছিলেন। কিন্তু আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল তা ছিল না এই তকমা। আমার মেয়ের চোখে লজ্জা দেখা। আমাদের নিয়ে লজ্জা নয়, কখনোই নয়, বরং পরিস্থিতির জন্য লজ্জা, বাবা মাকে ব্যাখ্যা করতে লজ্জা যে কেন তাদের একাডেমিক যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হয়েছিল। সেই রাতে মীরার পাশে বিছানায় শুয়ে যে ঘুমানোর ভান করছিল, কিন্তু আমি জানতাম যে সে জেগে আছে, একটি প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমাদের সমাজ, যা সবসময় জ্ঞানকে সবার উপরে উদযাপন করত, কখন ব্যাংকের অ্যাকাউন্টকে একটি পরিবারের নিষ্ঠার চেয়ে বেশি মূল্য দিতে শুরু করল? আমি তখনও জানতাম না, কিন্তু সেই প্রশ্নটি আমাকে এমন একটি আবিষ্কারের দিকে নিয়ে যাবে যা শুধু প্রিয়ার স্নাতক সমাবর্তনকেই নয়, আধুনিক সমাজে আমাদের মতো মানুষদের অবস্থান সম্পর্কে আমার পুরো বোঝাপড়াকে বদলে দেবে। পরবর্তী দিনগুলো ছিল একটি তদন্তের মতো। আমি আর ঠিকমতো ঘুমাতে পারছিলাম না, এবং অন্যান্য বাবা মায়ের সাথে প্রতিটি কথোপকথন এমন একটি বাস্তবতা প্রকাশ করতে শুরু করেছিল যা আমাকে গভীরভাবে বিচলিত করেছিল। আমি সতর্কতার সাথে শুরু করেছিলাম। আমি যেখানে শিক্ষকতা করতাম সেই স্কুলের শিক্ষকদের একটি মিটিং চলাকালীন আমি খেসই প্রিয়ার স্নাতক সমাবর্তন সম্পর্কে কিছু সহকর্মীর কাছে উল্লেখ করেছিলাম যাদের সন্তানরাও শহরের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হচ্ছিল। প্রতিক্রিয়াগুলি ছিল চোখে পড়ার মতো। সুব্রত, যিনি ১৫ বছর ধরে একই স্কুলে গণিত পড়াতেন, তিনি আমার স্ট্যান্ডার্ড পরিবার শ্রেণীবিভাগের কথা শুনে গলা নামিয়ে ফেললেন। অর্জুন, আমার প্রতিবেশীর ছেলে, গত মাসে এর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তার পরিবার, বাবা একজন হিসাবরক্ষক, কেউ স্ট্যান্ডার্ড হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। কিন্তু জানেন কি হয়েছিল? সমাবর্তনের দিন তাদের মঞ্চ থেকে দূরে একটি আলাদা বিভাগে পাঠানো হয়েছিল। বলা হয়েছিল প্রোটোকলের কারণে। প্রোটোকল, আরও একটি শব্দ যা আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করেছিল। আমি আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দুপুরের খাবারের বিরতির সময় আমি রাকেশের সাথে ফোন করলাম, আমার এক প্রাক্তন ছাত্র যে এখন দ্য টেলিগ্রাফে সাংবাদিক হিসাবে কাজ করত। যদি কেউ আমাকে যা ঘটছে তা ব্যাখ্যা করতে পারত, সে হতাম সে। স্যার, রাকেশ বলল, এবং আমি তার কণ্ঠে অস্বস্তি অনুভব করতে পারছিলাম, আপনি যা বর্ণনা করছেন তা আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি সাধারণ। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কিছু সরকারি বিশ্ববিদ্যালয় এই শ্রেণীবিভাগ সমাবর্তনে প্রযোগ করতে শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে তারা বলে যে এটি ইভেন্টের আরও ভালো সংগঠনের জন্য, আর অনানুষ্ঠানিকভাবে একটি দীর্ঘ বিরতি ছিল। আনুষ্ঠানিকভাবে নয়, স্যার, এটি সামাজিক বিভাজনের একটি রূপ। প্রতিষ্ঠানগুলি প্রতিপত্তির একটি চিত্র প্রজেক্ট করতে চায়। প্রথম সারিতে প্রচারমূলক উপকরণগুলিতে যে ছবিগুলি সংবাদপত্রে যায় তাতে উপযুক্ত পরিবারগুলিকে রাখতে চায়। আমার গলা শুকিয়ে গেল। আরেকটি উপযুক্ত পরিবার কি দ্বারা সংজ্ঞায়িত হয়? বাবা মায়ের পেশা, পারিবারিক আয়, বাসস্থান, এমনকি পদবিও প্রভাবিত করতে পারে। আমি এমন ঘটনা জানি যেখানে পারিবারিক গাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা মা ইংরেজিতে সাবলীল কিনা। কাঁপা হাতে ফোন রাখলাম। নার্ভাসনেসের কারণে নয়, বরং এমন এক ক্ষোভের কারণে যা আমার বুকের ভেতর বর্ষার বৃষ্টির আগে ঝড়ের মতো বাড়ছিল। সেই বিকেলে আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম। আমি ক্যাম্পাসটি ভালোভাবে চিনতাম। আমি 1990 এর দশকে সেখানেই আমার মাস্টার্স করেছিলাম, যখন পরিস্থিতি অন্যরকম ছিল। অথবা অন্তত আমি তাই ভাবতাম। আমি ছাত্র বিষয়ক বিভাগ খুঁজলাম। রিসেপশনিস্ট, 25 বছরের বেশি বয়সী নয় এমন একজন তরুণী, আমাকে একটি পেশাদার হাসি দিয়ে অভ্যর্থনা জানাল যা আমন্ত্রণপত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে আমার উদ্বেগের কথা বলতেই অদৃশ্য হয়ে গেল। স্যার, আমি চাই যে আপনি ইভেন্ট কোঅর্ডিনেটরের সাথে কথা বলুন, সে আমার চোখের দিকে তাকানো এড়িয়ে বলল। 40 মিনিট অপেক্ষা করলাম।
যখন আমাকে অবশেষে ডাকা হল, আমি একটি দামি স্যুট পরা একজন লোককে দেখতে পেলাম, একটি নিশ্ছিদ্র টেবিলের পিছনে বসেছিল। আমি যখন কথা বলতে শুরু করলাম তখন সে তার কম্পিউটারের স্ক্রিন থেকে চোখও তুলল না। চ্যাটার্জি সাহেব, সে তখনও স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি আপনার উদ্বেগ বুঝতে পারছি, তবে এগুলি লজিস্টিক্যাল বিষয়। এই বছর আমাদের ৩ শতাধিক স্নাতক রয়েছে। সমস্ত পরিবারকে একই স্ট্যান্ডার্ডে রাখা অসম্ভব। কিন্তু বাবা মায়ের পেশার ওপর ভিত্তি করে পার্থক্য কেন? আমি শান্তভাবে কথা বলার চেষ্টা করে জিজ্ঞাসা করলাম। এবার সে আমার দিকে তাকাল। তার চোখে এমন কিছু ছিল, ঠিক অবজ্ঞা নয়, বরং এমন একটি ঔদ্ধত্য যা আমাকে ছোট অনুভব করাল। চ্যাটার্জি সাহেব, আপনি নিশ্চয়ই বোঝেন যে এই আকারের ইভেন্টগুলির জন্য নির্দিষ্ট সুরুচির প্রয়োজন। আমাদের গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের দাতা, মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে যে সবকিছু মার্জিতভাবে হয়। মার্জিতভাবে, যেন আমার পরিবার, আমাদের সাধারণ কিন্তু পরিষ্কার পোশাক সহ, আমাদের বাংলা মেশানো ইংরেজি সহ, আমাদের হাত যেগুলি সৎ কাজের করা নিয়ে থাকত, মার্জিত হতে অক্ষম ছিল। আর কে সিদ্ধান্ত নেয় কে যথেষ্ট মার্জিত? আমি জিজ্ঞাসা করলাম। সে দীর্ঘশ্বাস ফেলল, যেন সে একটি শিশুকে একটি সুস্পষ্ট কিছু বোঝাচ্ছিল। প্রশাসনের দ্বারা নির্ধারিত মানদণ্ড রয়েছে। ব্যক্তিগত কিছু নয়, শুধুমাত্র মানদণ্ডকরণ। আমি সেই অফিস থেকে একটি বেদনাদায়ক উপলব্ধি নিয়ে বেরিয়ে এলাম। আমরা স্বাগত ছিলাম না। আমরা কোনো ভুল করেছি বলে নয়, প্রিয়া সেখানে থাকার যোগ্য নয় বলে নয়, বরং আমরা যে চিত্রটি তারা প্রজেক্ট করতে চেয়েছিল তার সাথে খাপ খাই না বলেই। সেই রাতে আমাদের ছোট বারান্দায় বসে, প্রতিবেশীদের কাছ থেকে ফিরতে দেখতে, রিকশাওয়ালা, ফুল বিক্রেতা, রাস্তার মোড়ের নাপিত, আমি আরও বড় কিছু বুঝতে শুরু করলাম। এটি কেবল একটি স্নাতক সমাবর্তনের প্রশ্ন ছিল না। এটি ছিল কিভাবে আমাদের সমাজ অদৃশ্য স্তর তৈরি করেছে, যেখানে আমাদের মতো মানুষ, সৎ, হার্ডওয়ার্কিং, নিবেদিত প্রাণ, কিছু নির্দিষ্ট স্থানের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হয়। আমার দাদার কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, শিক্ষায় জাত নাই, শিক্ষায় কোনো জাতি নেই। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানী ছিল মহান সমতাকারী, যে একবার আপনি আপনার বৌদ্ধিক মূল্য প্রমাণ করলে সমস্ত অন্যান্য পার্থক্য অদৃশ্য হয়ে যাবে। তিনি কতটা ভুল ছিলেন? অথবা হয়তো আমাদের সমাজ কতটা বদলে গেছে। প্রিয়া সেই রাতে দেরিতে বাড়ি ফিরল, হাসপাতালে ১২ ঘণ্টা ডিউটির পর ক্লান্ত ছিল। আমি যখন তাকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা বললাম, তখন সে নীরবে আমার পাশে বসল। দীর্ঘ মিনিট ধরে আমরা কেবল সেই তারাগুলি দেখছিলাম যা কলকাতার দূষণের মধ্যেও তখনও জ্বলছিল। বাবা, সে অবশেষে বলল, আপনি একটি জিনিস জানতে চান? কলেজের পুরো সময়টা, কিছু সহকর্মী সবসময় আমার সাথে ভিন্নভাবে আচরণ করত। নিষ্ঠুরভাবে নয়, তবে ভিন্নভাবে। যেন আমি এক ধরনের কৌতূহল। সেই মেয়েটি যার বাবা বাংলা সাহিত্যের শিক্ষক, যেন এটি একটি অসাধারণ, প্রায় লোককাহিনীমূলক কিছু ছিল। আমার হৃদয় আরও কিছুটা ভেঙে গেল। তুমি আমাকে এটা কখনো বলনি। কারণ আমি চাইনি যে আপনি চিন্তা করুন। এবং কারণ আমি উপেক্ষা করতে শিখেছিলাম। কিন্তু এখন আমাদের পরিবারের সাথে তারা কেমন আচরণ করছে তা দেখে আমি আর ভান করতে পারছি না যে এটি আমাকে প্রভাবিত করে না। সেটাই ছিল সেই রাত যখন আমি একটি সিদ্ধান্ত নিলাম। আমি তখনও জানতাম না সেটি কি হবে, তবে আমি জানতাম যে আমি কেবল এই অপমান নীরবে মেনে নিতে পারব না। আমার মেয়ে সেখানে পৌঁছানোর জন্য ৬ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছিল। আমাদের পরিবার তাকে সমর্থন করার জন্য সবকিছু ত্যাগ করেছিল। এবং এখন তারা আমাদের বলছে যে তার অর্জন প্রত্যক্ষ করার জন্য আমাদের যথেষ্ট মার্জিত ছিল না। না, এটা হবে না। সংগ্রাম ছাড়া নয়। সবকিছু বদলে দেওয়া সেই প্রকাশটি ঘটেছিল ৩ দিন পর, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। আমি শিক্ষক কক্ষে বসে বাংলা সাহিত্যের খাতা দেখছিলাম, যখন একটি অজানা নম্বর থেকে একটি ফোন পেলাম। অধ্যাপক চ্যাটার্জি, কণ্ঠটি একজন তরুণীর ছিল, ইতস্তত করছিল। আমার নাম অঞ্জলি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার ছাত্রী। রাকেশের মাধ্যমে আপনার নম্বর পেয়েছি। সে বলল যে আপনি সমাবর্তন অনুষ্ঠানে বিভাজনের অনুশীলন নিয়ে তদন্ত করছেন। আমার হৃদস্পন্দন দ্রুত হল। হ্যাঁ, আমি কি ঘটছে তা বোঝার চেষ্টা করছি। অধ্যাপক, আমি কি আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে পারি?
আমার কাছে কিছু তথ্য আছে যা আপনার জানা উচিত বলে মনে করি। আমরা কলেজ স্ট্রিটের কফি হাউসে দেখা করার সিদ্ধান্ত নিলাম, সেই ঐতিহাসিক জায়গা যেখানে বাঙালি বুদ্ধিজীবীদের প্রজন্ম সাহিত্য এবং রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হতো। অঞ্জলি ২২ বছর বয়সী একজন তরুণী ছিল, তার চোখে বুদ্ধিমত্তা ছিল এবং একটি দৃঢ়তা ছিল যা আমাকে প্রিয়াকে একই বয়সে মনে করিয়ে দিল। অধ্যাপক, সে শুরু করল, একটি ডকুমেন্ট ফাইল বের করে, আমি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক বৈষম্য নিয়ে আমার গবেষণাপত্র তৈরি করছি। আপনার মেয়ের সমাবর্তনে যা ঘটছে তা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সে টেবিলে কয়েকটি কাগজ ছড়িয়ে দিল। সেগুলি ছিল ইমেলের কপি, অভ্যন্তরীণ মেমো, এমনকি কথোপকথনের রেকর্ডিং। এগুলি কিভাবে পেলেন, আমি মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলাম। বিশ্ববিদ্যালয়ের ভিতরের সূত্র থেকে। যেসব কর্মচারী এই অনুশীলনগুলিতে অস্বস্তি বোধ করতেন, সে একটি ডকুমেন্টের দিকে ইশারা করল। এইটা দেখুন। এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি অভ্যন্তরীণ মেমো, গত মাসের তারিখের। আমি ক্রমবর্ধমান মনোযোগ দিয়ে পড়লাম। ডকুমেন্টটির শিরোনাম ছিল একাডেমিক ইভেন্টগুলিতে চিত্র ব্যবস্থাপনার জন্য নির্দেশিকা। নির্দেশাবলীগুলির মধ্যে কিছু বাক্য আমাকে শিউরে তুলল। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক পটভূমির পরিবারগুলিকে অগ্রাধিকার দিন। প্রতিষ্ঠানের গুণগত মান সম্পর্কে ধারণাকে ক্ষুণ্ণ করতে পারে এমন উপাদানগুলির অপ্রয়োজনীয় প্রকাশ এড়িয়ে চলুন। কম উপযুক্ত প্রোফাইলের পরিবারগুলিকে কম দৃশ্যমানতা সহ বিভাগগুলিতে পরিচালিত করুন, যা সম্প্রচার এবং অফিসিয়াল ফোটোগ্রাফিতে কম দেখা যায়। গুণগত মান সম্পর্কে ধারণাকে ক্ষুণ্ণ করতে পারে এমন উপাদান। আমি বাক্যটি উচ্চস্বরে পুনরাবৃত্তি করলাম, শব্দগুলির তিক্ততা অনুভব করলাম। তারা মানুষ সম্পর্কে কথা বলছে। পরিবার সম্পর্কে। অঞ্জলি গম্ভীরভাবে মাথা নাড়ল। অধ্যাপক, আরও আছে। আমি আবিষ্কার করেছি যে কিছু বিশ্ববিদ্যালয় বাবা-মায়ের অনলাইন যাচাইও করে। তারা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ঠিকানা, এমনকি দাদু-দিদার পেশাও পরীক্ষা করে। সে আমাকে আরেকটি ডকুমেন্ট দেখাল, পাশে কোড সহ ছাত্রদের নামের একটি এক্সেল শীট। এখানে দেখুন, এ উচ্চমানের পরিবারের জন্য, বি মধ্যমানের জন্য, সি মৌলিকের জন্য। আমি তালিকায় প্রিয়ার নাম খুঁজলাম। সেখানে ছিল প্রিয়া চ্যাটার্জি, সি, বাবা সরকারি স্কুলের শিক্ষক, মা সরকারি হাসপাতালের নার্স। মন্তব্য, বিনয়ী পরিবার, পিছনের বিভাগে পাঠানো হবে। বিনয়ী পরিবার, পিছনের বিভাগ। যেন আমাদের সততা, আমাদের কঠোর পরিশ্রম, আমাদের নিষ্ঠা লুকানোর মতো ত্রুটি ছিল। আরও আছে। অধ্যাপক অঞ্জলি চালিয়ে গেল, স্পষ্টতই অস্বস্তিতে। কিছু কোঅর্ডিনেটর এমনকি কিছু পরিবারকে অনুষ্ঠানে উপযুক্ত আচরণ করার পরামর্শ দিয়েছে। অতিরিক্ত আবেগ প্রকাশ না করা, আঞ্চলিক ভাষায় কথা না বলা, খুব জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী পোশাক না পরা। আমি আমার মায়ের কথা ভাবলাম, যিনি বিশেষ করে সমাবর্তনের জন্য একটি নতুন শাড়ি কিনেছিলেন, একটি সুন্দর লাল এবং সোনালি রঙের তাঁতের শাড়ি, যার সূক্ষ্ম কারুকাজ তিনি নিজেই করেছিলেন। আমি আমার বাবার কথা ভাবলাম, যিনি প্রিয়ার শিক্ষকদের প্রতি ঐতিহ্যবাহী প্রণাম করার জন্য কয়েক সপ্তাহ ধরে অনুশীলন করছিলেন। তারা আমাদের নিজেদের পরিচয় অস্বীকার করতে বলছিল। তুমি আমাকে এটা কেন দেখাচ্ছ, আমি অঞ্জলিকে জিজ্ঞাসা করলাম। তার চোখে জল ভরে গেল। কারণ আমার বাবা একজন ইলেকট্রিশিয়ান, অধ্যাপক। গত বছর যখন আমি স্নাতক হয়েছিলাম, তখন তাকে অডিটোরিয়ামের পিছনে বসতে হয়েছিল যখন আমার সহকর্মীদের বাবা-মা প্রথম সারি দখল করেছিল। তিনি এতটাই লজ্জিত হয়েছিলেন যে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে গিয়েছিলেন। আমি কিছু না করার জন্য নিজেকে কখনো ক্ষমা করিনি। আমি হাতে জ্বলন্ত ডকুমেন্টগুলি নিয়ে বাড়ি ফিরলাম। মীরা ডাল রান্না করছিল, জিরা এবং হলুদের পরিচিত গন্ধ আমাদের ছোট রান্নাঘর পূর্ণ করছিল। যখন আমি তাকে কাগজগুলি দেখালাম, তখন সে চেয়ারের উপর ভারীভাবে বসে পড়ল। অর্জুন, সে বলল, আমি জানতাম যে এমন কিছু বিদ্যমান, কিন্তু এটি লেখা দেখে এটি পেটে ঘুষি মারার মতো। প্রিয়া কিছুক্ষণ পরেই এল। যখন সে আমাদের অন্ধকার অভিব্যক্তি দেখল, তখন সে তাৎক্ষণিক বুঝে গেল যে কিছু একটা ঘটেছে। আমি তাকে অঞ্জলির সাথে আমার দেখা হওয়ার কথা বললাম, ডকুমেন্টগুলি দেখালাম। আমি আমার মেয়েকে দেখলাম, সেই শক্তিশালী তরুণী যে তার পথে প্রতিটি বাধাকে অতিক্রম করেছিল, কিছুটা ভেঙে পড়ল। বাবা, সে বলল, কাঁপানো গলায়, আমি সবসময় জানতাম যে আমরা আমার সহকর্মীদের থেকে আলাদা।
কিন্তু আমি ভেবেছিলাম যে শেষ পর্যন্ত যা গুরুত্বপূর্ণ ছিল তা হল আমার পারফরম্যান্স, আমার নম্বর, আমার নিষ্ঠা। আমি কখনো কল্পনা করিনি যে আমাদের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের চিত্রের জন্য একটি বাধা হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে। সেই রাতে আমরা তিনজন জেগে থেকে কথা বললাম। মীরা পরামর্শ দিল যে সম্ভবত পরিস্থিতি মেনে নেওয়াই ভালো। অবশেষে গুরুত্বপূর্ণ ছিল প্রিয়ার স্নাতক হওয়া। প্রিয়া ফ্যাকাল্টির ডিরেক্টরের সাথে কথা বলার কথা ভাবল, হয়তো কোনো শিক্ষকের মাধ্যমে যিনি তাকে সম্মান করতেন। কিন্তু আমার মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল। সেই সমস্ত প্রকাশ আমাকে ছোট বা লজ্জিত অনুভব করায়নি, বরং তারা আমাকে বুঝতে সাহায্য করেছিল যে আমাদের সংগ্রাম শুধুমাত্র একটি স্নাতক সমাবর্তনের চেয়ে বড়। এটি ছিল মর্যাদা সম্পর্কে। এটি ছিল সেই স্থানগুলিতে বিদ্যমান থাকার অধিকার সম্পর্কে যা আমাদের কাজ এবং নিষ্ঠা অর্জন করেছিল। না, আমি অবশেষে বললাম, আমরা বিদ্যমান থাকার জন্য অনুমতি চাইব না। আমরা লজ্জার মতো লুকিয়ে থাকতে রাজি হব না। প্রিয়া এই স্নাতক সমাবর্তনের যোগ্য এবং আমরা তাকে উদযাপন করার জন্য সেখানে থাকার যোগ্য। কিন্তু আপনি কি করার পরিকল্পনা করছেন, বাবা? প্রিয়া জিজ্ঞাসা করল। আমি আমার স্ত্রী এবং মেয়ের দিকে তাকালাম, এই দুটি অসাধারণ নারী যারা আমার মহাবিশ্বের কেন্দ্র ছিল। আমি আমার বাবা মায়ের কথা ভাবলাম, যারা আমাকে পড়াশোনা করাতে সারা জীবন কাজ করেছিলেন। আমি আমাদের মতো সমস্ত পরিবারের কথা ভাবলাম, যারা তাদের সন্তানদের শিক্ষার জন্য সবকিছু ত্যাগ করে কেবল দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ পেতে। আমি সেখানে থাকব, আমি বললাম। তারা যা বলুক না কেন, তারা আমাকে যেখানেই রাখার চেষ্টা করুক না কেন। আমি আমার মেয়েকে তার ঘাম এবং নিষ্ঠার মাধ্যমে অর্জন করা ডিগ্রি পেতে দেখতে সেখানে থাকব। আমি তখনও জানতাম না যে এই সিদ্ধান্তটি আমাকে আমার জীবনের সবচেয়ে রূপান্তরমূলক মুহূর্তে নিয়ে যাবে, এবং সম্ভবত আমাদের মতো আরও অনেক পরিবারের জীবনেও। কলকাতার মার্চ মাসের চিরাচরিত গরম নিয়ে সমাবর্তনের দিনটি হাজির হল। ভোর ৫টা থেকেই আমাদের বাড়িতে কর্মচাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। আমার মা আগের রাতে এসেছিলেন, শুধু নতুন শাড়িটি পরেই আসেননি যা তিনি পরতে চেয়েছিলেন, বরং সরস্বতীর একটি ছোট ছবিও এনেছিলেন, জ্ঞানের দেবী, প্রিয়াকে আশীর্বাদ করার জন্য। দিদি, তিনি প্রিয়াকে বললেন, বড় বোনের প্রতি শ্রদ্ধাবোধক শব্দটি ব্যবহার করে, আজ তুমি শুধু আমাদের নাতি হিসেবে স্নাতক হচ্ছ না, তুমি আমাদের পরিবারের সমস্ত মেয়েদের প্রতিনিধিত্ব করছ যাদের এই সুযোগ কখনো হয়নি। মীরা প্রিয়াকে ঐতিহ্যবাহী সাদা শাড়ি পরতে সাহায্য করছিল যা স্নাতকদের পরতে হতো, যখন আমি আমার নিজের প্রস্তুতি শেষ করছিলাম। আমি আমার সেরা পোশাকটি বেছে নিয়েছিলাম, একটি সাদা সিল্কের কুর্তা যা মীরা আমাকে আমাদের বিবাহবার্ষিকীতে দিয়েছিল, একটি অনবদ্যভাবে ভাঁজ করা ধুতি সহ। এটি একটি দামি স্যুট ছিল না, তবে এটি পরিষ্কার, মার্জিত এবং আমাদের ঐতিহ্যের ওজন বহন করছিল। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় থেকে একটি ফোন পেলাম। মিস্টার চ্যাটার্জি, কণ্ঠটি সেই একই রিসেপশনিস্টের ছিল যার সাথে আমি কয়েকদিন আগে দেখা করেছিলাম। এটি আজকের আয়োজন সম্পর্কে। আমি নিশ্চিত করতে চাই যে আপনি সি সেক্টরের পরিবারের জন্য নির্দিষ্ট নির্দেশাবলী পেয়েছেন কিনা। কি নির্দেশাবলী? আমি জিজ্ঞাসা করলাম, যদিও আমি ইতিমধ্যে উত্তরটি অনুমান করছিলাম। গতকাল রাতে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল। প্রবেশ করার সময়, বসার স্থান এবং আচ্ছা, অনুষ্ঠানের সময় আচরণের প্রোটোকল সম্পর্কে। আমি কোন ইমেল পাইনি। অথবা হয়তো তারা কেবল চায়নি যে আমি আগে থেকে নির্দেশাবলী জানতাম। আপনি কি এখন আমাকে সেই নির্দেশাবলী ব্যাখ্যা করতে পারেন? আমি জিজ্ঞাসা করলাম। একটি বিরতি ছিল। মিস্টার চ্যাটার্জি, সম্ভবত আপনি এখানে পৌঁছানোর পর কোঅর্ডিনেটরের সাথে সরাসরি কথা বললে ভালো হবে। আমি ফোন রেখে দিয়েছিলাম এটা জেনে যে এটা আমাকে নিরুৎসাহিত করার চেষ্টার শুরু। আমরা সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছালাম। ক্যাম্পাসটি অচেনা লাগছিল, লাল কার্পেট, অনবদ্য পোশাকে নিরাপত্তা কর্মীরা, দামি গাড়িগুলি ভ্যালেট দ্বারা পার্ক করা হচ্ছে। মনে হচ্ছিল যেন আমরা কোনো সেলিব্রিটি অনুষ্ঠানে প্রবেশ করছি, কোনো একাডেমিক সমাবর্তনে নয়। মূল প্রবেশপথে দুটি ভিন্ন সারি ছিল। একটি ছোট অস্পষ্ট বোর্ড বলেছিল, ভিআইপি গেস্ট, একটি সারির জন্য যা দ্রুত এগিয়ে যাচ্ছিল, সুসজ্জিত পরিবারগুলিকে হাসিমুখে কর্মীরা অভ্যর্থনা জানাচ্ছিল। অন্যটি অনেক বড়, কেবল অন্যান্য গেস্ট হিসাবে চিহ্নিত ছিল। স্বাভাবিকভাবেই আমাদের দ্বিতীয় সারিতে পাঠানো হয়েছিল। আমরা প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করলাম। যখন অবশেষে আমাদের পালা এলো,
একজন তরুণ কর্মচারী বিরক্তিকর এবং অবজ্ঞাপূর্ণ অভিব্যক্তিতে আমাদের আমন্ত্রণপত্র পরীক্ষা করল। সেক্টর সি, সে আমাদের চেয়ে নিজের কাছেই বেশি বলল। আপনাদের সেই পাশের প্রবেশপথ দিয়ে যেতে হবে। কেউ আপনাদের আসনে নিয়ে যাবে। পাশের প্রবেশপথ? আমি জিজ্ঞাসা করলাম। কেন আমরা মূল দরজা দিয়ে প্রবেশ করতে পারছি না? কর্মচারী আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি একটি অযৌক্তিক প্রশ্ন করেছি। স্যার, এটি নিয়ম। প্রতিটি সেক্টরের নিজস্ব নির্ধারিত প্রবেশপথ রয়েছে। আমরা বিল্ডিংয়ের পাশে গেলাম, যেখানে আমরা অন্যান্য পরিবারকে একই রকম বিভ্রান্তি এবং অস্বস্তির অভিব্যক্তি নিয়ে দেখতে পেলাম। আমি কিছু মুখ চিনতে পারছিলাম, অন্যান্য মধ্যবিত্ত বাবা মা, তাদের সেরা পোশাকে, গর্ব এবং অস্বস্তির একই মিশ্রণ বহন করছিল। একজন কর্মচারী আমাদের সেখানে অভ্যর্থনা জানাল, একজন মধ্যবয়সী মহিলা যার চোখে হাসি পৌঁছায়নি এমন একটি পেশাদার হাসি ছিল। সকাল ভালো সবাইকে, সে বলল, যেন সে স্কুল ট্রিপে একদল শিশুর সাথে কথা বলছে। আপনারা পাশের করিডোর দিয়ে প্রবেশ করবেন এবং আপনাদের আসনে পরিচালিত করা হবে। দয়া করে সারিবদ্ধভাবে থাকুন এবং চলার সময় ছবি তোলা এড়িয়ে চলুন। অফিসিয়াল ছবিগুলি অনুষ্ঠানের পরে উপযুক্ত স্থানে তোলা হবে। উপযুক্ত স্থান মূল ক্যামেরার থেকে দূরে এর আরেকটি এফএমএসএম। যখন আমরা পাশের করিডোর দিয়ে হাঁটছিলাম, সরু, কম আলোকিত, স্পষ্টতই অতিথিদের জন্য নয়, তখন আমার বুকে একটি ক্রমবর্ধমান রাগ অনুভব করলাম। ধ্বংসাত্মক ধরনের রাগ নয়, বরং একটি ন্যায্য ক্ষোভ যা আমাকে শক্তি দিচ্ছিল। আমরা অডিটোরিয়ামে পৌঁছালাম এবং যা দেখলাম তাতে আমি আরও বেশি ক্ষুব্ধ হলাম। এটি একটি চমৎকার স্থান ছিল, সম্ভবত 1000 লোকের ধারণ ক্ষমতা ছিল। প্রথম 15টি সারি খালি ছিল, সোনালি ফিতা দিয়ে আসনগুলি সংরক্ষিত ছিল। সেখানে ফুল, কার্পেট, এমনকি জল এবং স্ন্যাক্স সহ ছোট টেবিলও ছিল। আসনগুলি কুশনযুক্ত, প্রশস্ত ছিল। আমাদের অডিটোরিয়ামের পিছনের অংশে পাঠানো হয়েছিল। আসনগুলি ছিল সাধারণ প্লাস্টিকের চেয়ার, পা রাখার জন্য কোন জায়গা ছিল না, মঞ্চ থেকে এতটাই দূরে ছিল যে কিছু দেখতে হলে আমাদের দূরবীন প্রয়োজন হতো। কোন সজ্জা ছিল না, জল ছিল না, শুধু একে অপরের সাথে লাগানো ৮-৭ চেয়ার ছিল। দুঃখিত, আমি আমাদের সঙ্গিনী মহিলা কর্মীকে বললাম, কিন্তু এই আসনগুলি খুব দূরে। আমরা আমাদের মেয়েকে তার ডিগ্রি নিতে দেখতে পাব না। স্যার, এইগুলি আপনার সেক্টরের জন্য নির্ধারিত আসন, সে যান্ত্রিকভাবে উত্তর দিল। অনুষ্ঠানটি প্রদর্শনের জন্য স্ক্রিন আছে। স্ক্রিন? আমরা আমাদের মেয়ের স্নাতক সমাবর্তন টেলিভিশনের মাধ্যমে দেখব, যেন আমরা বাড়িতে আছি। ঠিক এই মুহূর্তে আমি সেই সিদ্ধান্ত নিলাম যা সবকিছু বদলে দেবে। না, আমি বললাম, আমার গলার দৃঢ়তায় নিজেকেও অবাক করে দিয়ে। আমি এটা মানতে পারব না। কর্মচারী আমাকে বিভ্রান্ত হয়ে দেখল। স্যার? বললাম, আমি মানতে পারব না। আমার মেয়ে 6 বছর ধরে মেডিসিন পড়াশোনা করেছে। আমার পরিবার তাকে সমর্থন করার জন্য সবকিছু ত্যাগ করেছে। আর এখন আপনারা চান আমি তার স্নাতক সমাবর্তন দূর থেকে দেখি, যেন আমি একজন অনুপ্রবেশকারী। স্যার, দয়া করে আপনার কণ্ঠস্বর নিচু করুন। এইগুলি প্রশাসনের দ্বারা নির্ধারিত নিয়ম। কিন্তু আমি আমার কণ্ঠস্বর নিচু করব না। আর নয়। এইগুলি কেমন নিয়ম যা পরিবারকে সামাজিক শ্রেণী দ্বারা বিভক্ত করে? এইগুলি কেমন নিয়ম যা কিছু লোককে তাদের সন্তানদের অর্জন প্রত্যক্ষ করার জন্য অন্যদের চেয়ে বেশি যোগ্য করে তোলে? অন্যান্য বাবা মা আমাদের চারপাশে জড়ো হতে শুরু করল। তাদের চোখেও আমি সেই একই অনুভূতি দেখলাম যা আমার বুকে জ্বলছিল, বছরের পর বছর ধরে নীরব অপমান, আমাদের যা প্রাপ্য তার চেয়ে কম মেনে নেওয়া, শৃঙ্খলা বজায় রাখার নামে আমাদের মর্যাদাকে পদদলিত হতে দেওয়া। আপনাকে শান্ত হতে হবে, কর্মচারী বলল, এখন দৃশ্যত নার্ভাস। না হলে আমাকে নিরাপত্তা ডাকতে হবে। নিরাপত্তা? একটি মেয়েকে স্নাতক হতে দেখতে চাওয়া একজন বাবাকে নিয়ন্ত্রণ করতে। ডাকুন, আমি বললাম। নিরাপত্তা ডাকুন। যাকে খুশি ডাকুন। কিন্তু আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো পিছনে বসব না। এবং তারপর, পরিকল্পনা না করে, ফলাফলের কথা চিন্তা না করে, আমি অডিটোরিয়ামের সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আমার প্রতিটি পদক্ষেপ ছিল নিষ্ক্রিয় গ্রহণযোগ্যতার বছরের পর বছর ধরে বিদ্রোহের একটি কাজ। প্রতিটি পদক্ষেপ ছিল একটি ঘোষণা যে আমাদের মর্যাদা বিক্রির জন্য নয়। আমার পিছনে আমি মীরাকে আমার নাম ধরে ডাকতে শুনলাম, কিন্তু তার কণ্ঠস্বর আমাকে থামাল না।
আমি কর্মীকে তার ওয়াকিটকিতে জরুরিভাবে কথা বলতে শুনলাম। আমি নিরাপত্তা কর্মীদের আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। কিন্তু আমি হাঁটতে থাকলাম মঞ্চের দিকে, সেই জায়গার দিকে যা শিক্ষা লাভের জন্য আমাদের ভালোবাসা এবং আত্মত্যাগ আমাদের পরিবারের জন্য অর্জন করেছিল। পরবর্তী মুহূর্তগুলিতে যা ঘটেছিল তা ছিল উত্তেজনা, সাহস এবং একটি রূপান্তরের মিশ্রণ যা আমি কখনোই অনুমান করতে পারিনি। যখন আমি প্রথম সারি পর্যন্ত পৌঁছালাম, সেই কুশনযুক্ত এবং সজ্জিত চেয়ারগুলি উপযুক্ত পরিবারগুলির জন্য সংরক্ষিত ছিল, তখন দুজন নিরাপত্তা কর্মী ইতিমধ্যেই আমার দিকে এগিয়ে আসছিল। কিন্তু একটি আকর্ষণীয় ঘটনা ঘটল। সি সেক্টরের অন্যান্য বাবা-মা আমাকে অনুসরণ করতে শুরু করল। সবাই নয়, তবে যথেষ্ট সংখ্যক পরিবার অডিটোরিয়ামের সামনের দিকে এগিয়ে আসছিল। স্যার, দয়া করে আপনার জায়গায় ফিরে যান, একজন নিরাপত্তা কর্মী বলল, একজন তরুণ মানুষ যাকে কর্তৃত্বপূর্ণ না লাগলেও অস্বস্তিতে মনে হচ্ছিল। আমার জায়গা কোথায়, আমি জিজ্ঞাসা করলাম, প্রথম সারির ঠিক সামনে থেমে। একজন বাবার জায়গা ঠিক কোথায়, যে তার মেয়ের পড়াশোনার খরচ জোগাতে ৩০ বছর ধরে শিক্ষকতা করেছে। আরও নিরাপত্তা কর্মী এলো, কিন্তু অডিটোরিয়ামে কিছু একটা ঘটছিল। কিছু ছাত্র, যারা অনুষ্ঠানের জন্য প্রবেশ করতে শুরু করেছিল, কি ঘটছে তা দেখার জন্য থামল। তাদের মধ্যে আমি প্রিয়ার কিছু সহকর্মীকে চিনতে পারলাম। তখনই আমি তাকে দেখলাম, আমার মেয়েকে, অন্যান্য স্নাতকদের সাথে অডিটোরিয়ামে প্রবেশ করছে। আমাকে সেখানে দাঁড়িয়ে অদৃশ্য হতে অস্বীকার করতে দেখে তার মুখে ভয় এবং প্রশংসার মিশ্রণ দেখা গেল। ইভেন্ট কোঅর্ডিনেটর এলেন, দৃশ্যত উত্তেজিত। তিনি সেই একই লোক ছিলেন যিনি কয়েকদিন আগে আমাকে অবজ্ঞার সাথে অভ্যর্থনা জানিয়েছিলেন। মিস্টার চ্যাটার্জি, আপনি একটি গোলমাল তৈরি করছেন। দয়া করে আপনার জায়গায় ফিরে যান অথবা আপনাকে সরে যেতে বলতে হবে। আমাকে সরে যেতে হবে, আমি পুনরাবৃত্তি করলাম। আমার কণ্ঠস্বর অডিটোরিয়ামের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল যা ভরে উঠতে শুরু করেছিল আমার নিজের মেয়ের স্নাতক সমাবর্তন অনুষ্ঠান থেকে। এই মুহূর্তে অপ্রত্যাশিত কিছু ঘটল। অধ্যাপক সেনগুপ্ত, প্রিয়ার উপদেষ্টা এবং একজন মানুষ যাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করতাম, আমাদের দিকে এগিয়ে এলেন। এখানে সমস্যা কি, তিনি জিজ্ঞাসা করলেন। কোঅর্ডিনেটর প্রোটোকল এবং সেক্টর সংগঠন সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করলেন, কিন্তু সেনগুপ্ত তাকে থামিয়ে দিলেন। অর্জুন, তিনি আমাকে প্রথম নামে ডাকলেন যেমনটি তিনি আমাকে বছরের পর বছর আগে তার মাস্টার্সের ছাত্র থাকাকালীন ডাকতেন। কি হচ্ছে? আমি গভীর শ্বাস নিলাম এবং এখন আমাদের দিকে তাকিয়ে থাকা কয়েক ডজন লোকের সামনে সবকিছু বললাম। সেক্টর দ্বারা শ্রেণীবিভাগ অঞ্জলি আমাকে যে ডকুমেন্টগুলি দেখিয়েছিল, প্রতিষ্ঠানিক সামাজিক বিভাজন, পরিকল্পিত অপমান। সেনগুপ্ত কিছুক্ষণ নীরব রইলেন। তারপর আমার সহ সবার অবাক করে দিয়ে তিনি বললেন, যদি মিস্টার চ্যাটার্জি তার মেয়েকে স্নাতক হতে দেখতে সামনে বসতে না পারেন, তাহলে আমিও এই অনুষ্ঠানে অংশ নেব না। এবং তিনি তার একাডেমিক ব্যাজটি সরিয়ে ফেললেন যা কর্তৃপক্ষ টেবিলে তার অবস্থান নির্দেশ করছিল। যেন কেউ একটি ফিউজ জ্বালিয়ে দিয়েছে। অন্যান্য শিক্ষকরা কি ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। কিছু ছাত্র দলের সাথে যোগ দিল, যার মধ্যে প্রিয়ার সহকর্মীরাও ছিল যারা আমাদের গল্প জানত। অডিটোরিয়াম গুঞ্জন এবং আলোচনায় ভরে উঠল। রেক্টর অবশেষে হাজির হলেন। তিনি একজন বয়স্ক, সাদা চুলের মানুষ ছিলেন, যিনি একাডেমিক কর্তৃত্ব প্রকাশ করছিলেন। তিনি কাছাকাছি আসার সাথে সাথে সবাই নীরব হয়ে গেল। পরিস্থিতি কি, তিনি কোঅর্ডিনেটরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। কোঅর্ডিনেটর উত্তর দেওয়ার আগেই সেনগুপ্ত পরিস্থিতি ব্যাখ্যা করলেন। রেক্টর মনোযোগ দিয়ে আমার দিকে তাকালেন, তারপর আমাকে অনুসরণ করা অন্যান্য বাবা মায়ের দিকে তাকালেন, তারপর আমাদের সাথে সংহতি প্রকাশ করা ছাত্রদের দিকে তাকালেন। মিস্টার চ্যাটার্জি, তিনি অবশেষে বললেন, আপনি কত বছর ধরে শিক্ষকতা করছেন? ৩০ বছর, স্যার। এবং আপনার মেয়ে তার ব্যাচে কোন অবস্থানে স্নাতক হয়েছে? শীর্ষ ৫ জনের মধ্যে, স্যার। রেক্টর দীর্ঘক্ষণ নীরব রইলেন। তারপর এমন কিছু করলেন যা কেউ আশা করেনি, তিনি প্রথম সারিগুলির দিকে ইশারা করলেন। সামনে খালি জায়গা আছে। দয়া করে বসুন। কোঅর্ডিনেটর প্রতিবাদ করতে শুরু করল, কিন্তু রেক্টর একটি মাত্র দৃষ্টি দিয়ে তাকে থামিয়ে দিলেন। না, তিনি দৃঢ়ভাবে বললেন, এটি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিগত ক্লাব নয়।
এখানে উপস্থিত সমস্ত পরিবার তাদের সন্তানদের এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর জন্য আত্মত্যাগ করেছে। সকলেই সমান সম্মানের যোগ্য। আমি কাঁপানো পায়ে প্রথম সারিতে গেলাম। মীরা এবং আমার বাবা মা আমাকে অনুসরণ করল, যেমন অন্যান্য পরিবার যারা পিছনের দিকে স্থানান্তরিত হয়েছিল। আমরা সেই কুশনযুক্ত চেয়ারগুলিতে বসলাম যা কয়েক মিনিট আগেও এত গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, এবং আমি আবিষ্কার করলাম যে সেগুলি অন্য যে কোনো চেয়ারের থেকে আলাদা ছিল না। পার্থক্য ছিল যা তারা প্রতিনিধিত্ব করছিল: স্বীকৃতি, মর্যাদা, সম্মান। অনুষ্ঠানটি ২০ মিনিট দেরিতে শুরু হয়েছিল, তবে এটি ছিল আমার দেখা সবচেয়ে আবেগপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে একটি। যখন প্রিয়ার নাম ডাকা হল, যখন সে তার ডিগ্রি গ্রহণ করতে মঞ্চে উঠল, তখন আমি প্রতিটি বিবরণ পরিষ্কারভাবে দেখতে পেলাম। আমি তার মুখে গর্বিত হাসি দেখলাম যখন সে আমার দিকে তাকিয়ে নিঃশব্দে হাত নাড়ল। কিন্তু যে মুহূর্তটি আমি কখনোই ভুলব না তা হল যখন সে মঞ্চ থেকে নামল। অন্যান্য স্নাতকদের সাথে সরাসরি তার জায়গায় ফিরে যাওয়ার পরিবর্তে সে যেখানে আমরা বসেছিলাম সেখানে এল। পুরো অডিটোরিয়ামের সামনে সে ঝুঁকে আমাদের পায়ে হাত দিল, বাবা মা এবং দাদু দিদাদের প্রতি শ্রদ্ধার ঐতিহ্যবাহী বাঙালি প্রণাম। ধন্যবাদ, বাবা, সে ফিস করে বলল, আমাকে শেখানোর জন্য যে মর্যাদা কেনা যায় না। আমার চোখে জল ছিল, তবে সেগুলি দুঃখ বা স্বস্তির জল ছিল না। সেগুলি ছিল গর্বের জল, শুধু প্রিয়ার অর্জনের জন্য নয়, বরং সেই দিনে আমরা একসাথে যা অর্জন করেছিলাম তার জন্য। অনুষ্ঠানের পর আশ্চর্যজনক কিছু ঘটল। রেক্টর ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করলেন। মিস্টার চ্যাটার্জি, তিনি বললেন, আমি আপনার সাথে আমাদের ইভেন্ট নীতিতে কিছু পরিবর্তন আনার বিষয়ে কথা বলতে চাই। আমি মনে করি আপনার দৃষ্টিভঙ্গি মূল্যবান হবে। পরবর্তী মাসগুলিতে কলকাতা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে তার অনুষ্ঠানগুলিতে যে কোনো ধরনের সামাজিক বিভাজন বাতিল করার জন্য এই অঞ্চলের প্রথম প্রতিষ্ঠান হয়ে উঠল। অন্যান্য প্রতিষ্ঠানও এই উদাহরণ অনুসরণ করতে শুরু করল। অঞ্জলি, তরুণী সাংবাদিক, তার গবেষণাপত্র প্রকাশ করল যা শিক্ষা বৈষম্য সম্পর্কিত গবেষণায় একটি মাইল ফলক হয়ে উঠল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি প্রতিষ্ঠানে ঘটেনি, এটি পরিবারগুলিতে ঘটেছিল। আমি এমন শত শত চিঠি পেয়েছি বাবা মায়েদের কাছ থেকে যারা আমাদের গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজেদের জীবনেও অনুরূপ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সরকারি স্কুলের শিক্ষকরা নিজেদের আরও মূল্য দিতে শুরু করেছে। স্বাস্থ্য পেশাদাররা সেই স্থানগুলি দখল করতে শুরু করেছে যা তারা প্রাপ্য ছিল। প্রিয়া আজ একটি সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ হিসাবে কাজ করছে, সম্প্রদায়ের সেবা করার আমাদের পারিবারিক ঐতিহ্য বজায় রেখে। সে সব সময় বলে যে সে মেডিসিন কলেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি শিখেছে তা নয়, বরং সেই স্নাতক সমাবর্তনের দিনে যে মর্যাদা ছাড়া জ্ঞান অসম্পূর্ণ, এবং কখনও কখনও আমাদের কাজ এবং নিষ্ঠা দ্বারা অর্জিত স্থান দখল করার সাহস থাকতে হয়। পিছনে ফিরে তাকালে আমি বুঝতে পারি যে সেটি প্রিয়ার স্নাতক সমাবর্তনের দিন ছিল না। সেটি আমাদের পরিবারের স্নাতক সমাবর্তনের দিন ছিল, যেদিন আমরা শিখেছিলাম যে আমাদের গল্প, আমাদের মূল্যবোধ, আমাদের বিনয়ী উৎস লুকানোর মতো বাধা নয়, বরং উদযাপনের মতো অর্জন। আর আপনি কি সেই অডিটোরিয়ামের সামনের দিকে হাঁটার সাহস করতেন? আপনি কি সেই ব্যবস্থার মুখোমুখি হতেন যা আপনার মর্যাদাকে ছোট করার চেষ্টা করছিল? কমেন্টে আমাকে বলুন আপনি এই পরিস্থিতিতে কি করতেন। আর যদি সাহস এবং রূপান্তরের গল্প আপনার হৃদয়কে আমার মতো স্পর্শ করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ক্লাসরুমে ঘটে না, বরং সেই মুহূর্তে যখন আমরা যা প্রাপ্য তার চেয়ে কম কিছু গ্রহণ না করার সিদ্ধান্ত নিই। জয় মা সরস্বতী, জ্ঞানের দেবী যেন আমাদের সবসময় মনে করিয়ে দেন যে সত্যিকারের শিক্ষা মানুষকে বিভক্ত করে না, বরং মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার সন্ধানে তাদের একত্রিত করে।